আর বিরোধী দল শুধু মানবো না, না না এই শব্দ দিয়ে তো বিরোধী দল চলবে না। আমরা যে কোনো কিছু পাশ করতে পারি, এটাকে আমাদের অ্যাসেট বলবো না। আমাদের যে নতুন যারা, তারা কতটুকু শিখলাম বা শিখার মধ্যে আমি কতটুকু নিজেকে ব্যস্ত রাখলাম, না হালুয়া রুটি খাওয়ার জন্য আমার এলাকায় কি উন্নয়ন হচ্ছে ওর থেকে আমার 2 পয়সা খাইতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলছে। এই অধিবেশনটি ছিল বাজেট পাশের জন্য। বাজেট ছাড়াও আরও জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে আমরা কথা বলবো বিএনপির কেন্দ্রীয় নেতা, সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা, জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতনের সঙ্গে। কামরুজ্জামান রতন, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই জানতে চাই যে আপনি এই জাতীয় সংসদ কেমন উপভোগ করলেন, বা সংসদের এর আগে তো সংসদগুলো দেখেছেন, ওই আগের সংসদগুলো থেকে বর্তমান সংসদের ব্যতিক্রম কোথায় আছে বা ভিন্নতা কোথায়? আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে ব্যক্তিগতভাবে। আপনার মতো একজন সমাজের বিবেক, যারা লেখনী এবং সমাজের বিভিন্ন চিত্রটাকে বিভিন্নভাবে আপনারা ব্যাখ্যা করে আসছেন, এবং রাষ্ট্রের বিভিন্ন ক্রাইসিস সময় থেকে কিন্তু আপনার সাহসী উচ্চারণ, আপনার মেধা মনন দিয়ে আপনি জাতিকে যতটুকু আপনাকে মানে সচেতন করেছেন। আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠান যেটা চর্চা নামেই আজকে আমি প্রথম দেখলাম। নিজস্ব মানে আমাদের প্রতিষ্ঠান, আমাদের এখানে একজন কর্মী। এখন এই চর্চা বলতে তো দ্য প্র্যাকটিস। নিশ্চয়ই এই প্র্যাকটিসটা বিভিন্ন আঙ্গিকে হতে পারে। গণতন্ত্রের চর্চা হতে পারে, মানসিক চর্চা হতে পারে, অর্থনৈতিক সংস্কার চর্চা হতে পারে, চিন্তার চর্চা, সার্বিক আপনার যে চর্চার নামটা আমার খুব আই ডু অ্যাপ্রিশিয়েট এটার। সেই চর্চা অনুষ্ঠানে এসে আপনার সাথে আমি কথা বলতে পেরে বা যে আঙ্গিকে আপনার প্রশ্ন করছেন তার সাথে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা হলো বর্তমান সংসদ অন্যান্য সংসদ থেকে কতটুকু আলাদা। তো ওই আলাদার শব্দ বলতে আমি আগে হয়তো গ্যালারিতে বসে দেখেছি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সংসদে যেতেন, তার কর্মী হিসাবে আমি গ্যালারিতে বসে আমি দেখেছি। আর এখন জনপ্রতিনিধি হিসাবে এবং বিরোধী দলীয় নেতা হিসাবে আমি ওনাকে দুই পার্টি আমি দেখেছি। আর ব্যক্তিগতভাবে আমি যখন হাউজে একজন মেম্বার হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার এলাকার প্রতিনিধিত্ব করে আজকের এই প্রাণবন্ত আমি কখনই বলি না। কেন বলি? প্রাণবন্ত যে কোনো কারণে হতে পারে। ধরুন আগে তো এখানে নাচ গান হতো, ওইটা তো আমার তো প্রাণবন্ত হতে পারে, বাট না, যেই প্রতিশ্রুতির কারণে এই জাতীয় সংসদটা আজকে আমরা পেলাম, এবং এইখানে বসে ৩৫০ জন ব্যক্তি সারা বাংলাদেশকে নিয়ে যেভাবে আমরা চিন্তা করে, যেই ফেলে আসা আমাদের অতীতটা না, ফেলে আসা আমাদের একটা অন্ধকার জগতের যে একটা চিত্র আমরা দেখেছি, যা থেকে বেঁচে থাকার জন্য মানুষ একটা আলোকিত বাংলাদেশ দেখেছে, তার একটা সদস্য হিসাবে সংসদে যখন আমি চেয়ারটায় বসি, আমি নিজেকে একজন রাজনীতিবিদ হিসাবে আমি নিজেকে সার্থক মনে করি। আমি ওই জায়গা থেকে আমি যতটুকু সংসদকে দেখলাম, এটা কার্যকরী সংসদ দিকে আমরা কিন্তু স্টেপগুলো আমরা দিচ্ছি। যেমন প্রতিটা, যেমন গত পরশু দিন আপনার আমাদের সাবেক স্পিকার জমিউদ্দিন সরকার মারা গেলেন। এইখানে জমিউদ্দিনকে সরকারকে উপলক্ষ করে সংসদের ভিতরে যে আলোচনাটা হলো ওনার বিগত দিনের ঐতিহাসিক শোক প্রস্তাবের উপর সবার অংশগ্রহণ, তারপর আমরা 2টা বাজেট মানে এই সেশনটা দেখলাম। এর আগের সেশনে আমার ট্রেজারি বেঞ্চের সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা এবং সবাই মিলে টেবিল চাপড়ানোর যে দৃশ্যটা, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই দৃশ্য তাকে দেয়নি। তার মানে ঠিক এটা কি শুধু টেবিল চাপড়ানোর মধ্যে দিয়েই আমরা একটা দৃশ্য দেখলাম? না, এখানে নিশ্চয়ই মনস্তাত্ত্বিকভাবে বা বিভিন্ন নৈতিকভাবে আমরা অনেকগুলো ইস্যুতে আমরা এক ছিলাম এবং আগামী দিনে একসাথে চলবো, এই ধরনের একটা কিন্তু অপার একটা সম্ভাবনা আমরা কিন্তু জাতি দেখতে পেরেছি। রতন ভাই, আপনাকে একটু মনে করেই দেই, একেবারেই টেবিল চাপড়ানো ছিল না তা নয়। আপনার মনে আছে আমাদের যে পঞ্চম সংসদ যেটি, যখন বিএনপি ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখনও কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছিল সরকারি দল বিরোধী দল মিলে এই যে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়ার জন্যে, এবং সবাই কিন্তু ওই একটা মানে একটা অপূর্ব একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেটা পরবর্তীকালে থাকেনি, কিন্তু সে কারণে মানে আগে যে একেবারে ছিল না আমি বলছি, কখনো কখনো ছিল। আবার রাজনৈতিক বৈরিতা হয়তো এই
প্রাণবন্ত বা কার্যকর সংসদকে না, আচ্ছন্ন একটু করে রেখেছিল। ডিফারেন্স, আমি যে দৃশ্যটা একটু বলি তারপর ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। তখন প্রধান বিরোধী দল যখন বক্তব্যটা দিল, বা আমাদের ওইখানে হুইপ যখন নাহিদ ইসলাম বক্তব্যটা দিল, আমাদের ট্রেজারি বেঞ্চ থেকে সবাই, যে আমরা টেবিলটা যেগুলো ভালো ভালো কথাগুলো, ভালো ভালো চিন্তাগুলো এইভাবে, প্লাস আমার যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেন, বিরোধী দলের প্রধান বিরোধী দলের যে নেতা যেমন শফিক সাহেবকে ২১ বার অ্যাড্রেস করেছে ওনার নামটা, এই যে সম্মানের সহিত, এইটা বোধ হয় সৌরভ ভাই আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা, তার মানে এটা কি, আমরা একটা অভূতপূর্ব একটা দৃশ্য আমরা দেখেছি। এইটা থেকে আমার দেশবাসী অবশ্যই আশা, অবশ্যই আমরা দেখতে পারি। এইটাই হলো বিগত দিনের পার্লামেন্ট এবং এই পার্লামেন্টের মধ্যে ডিফারেন্সটা। শুধু এইটা না, একটা রক্তক্ষয়ী সংগ্রামের পরে, এবং আমি আপনাকে বলতে চাই ৩৫০ জন যে আসনের যে এখানে যারা হয়েছে, আপনি দেখেন বিগত দিনে ধারাবাহিকভাবে যারা নির্যাতিত মজলুম তারা কিন্তু এই সংসদে এসছে, যারা নির্যাতন করেছে তারা কিন্তু এই পার্লামেন্টে একটা সিটে বসা নেই। সুতরাং আমাদের এই যে মানে পরস্পরের যে আমরা ভ্রাতৃত্ব এবং সমমর্যাদা দিয়ে, এবং আমি আপনাকে দেখলে আমার টেজের বেঞ্চ থেকে গিয়ে ওখানে কথা বলছে, ওইখান থেকে এসে এইখানে কথা বলছে, এবং জমিউদ্দিন সরকার জানাজাতে গিয়ে যেভাবে বিরোধী দলের নেতা জমিউদ্দিন সরকারকে, যার জীবদ্দশায় হাইলাইটসটা, এই দৃশ্যটা বোধহয় ব্যতিক্রম। এইটা আমরা মৃত্যুর পরে আমরা লাস্টে আমরা কি দেখতে পেলাম, যে পরস্পর সম্বন্ধ, আপনার সাথে আপনি বিরোধী দল করেন, সম্পর্ক কর্তার ক্ষেত্রে চোখ দেখা দেখেছি, মুখ দেখা দেখেছি বন্ধ ছিল, সেই জায়গা থেকে আমরা যতটুকু উঠে এসেছি, এবং এইটা আমি বলবো আলোকিত বাংলাদেশের একটা উদিত সূর্যের মতো আমি তুলনা করতে আচ্ছা, চাই। এটা খুবই ইতিবাচক, কিন্তু এর মধ্যেও তো বিরোধী দল থেকে সরকারি দলের প্রতি এক ধরনের সন্দেহ, অবিশ্বাস, আর যার সর্বশেষ দৃষ্টান্ত আমরা দেখলাম গত কাল, অর্থাৎ রোববার না সোমবার, সোমবার সংবিধান সংশোধনের উদ্দেশ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে ১৭ সদস্যের। সেখানে সরকারি দলের এবং তাদের সহযোগীদের ১২ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে, এবং সরকারি দল থেকে বিরোধী দলকে আহ্বান করা হয়েছে যে বাকি ৫ জন সদস্যের নাম দেওয়ার জন্যে। বিরোধী দল কিন্তু সদস্যদের নাম দেননি এবং তারা ওয়াকআউট করেছে। এই বিষয়টি, এই সম্প্রীতির মধ্যে এটাকে আপনি কিভাবে দেখবেন? আমি প্রথমত বলতে চাই সেটা হলো সম্প্রীতির মধ্যে ওয়াকআউট, এটা একটা গণতন্ত্রের চর্চা, এটা ওই গণতন্ত্রের চর্চার একটা সৌন্দর্য হিসাবে আমি প্রথমে এটাকে, যদি এটা খণ্ডকালীন বা গতকালের যে টোকেন অফ প্রটেস্ট যদি হয়ে থাকে, দ্যাটস মোস্ট ওয়েলকাম। কিন্তু এইটার যদি দীর্ঘসূত্রিতা বা এই কারণটা যদি আগামী দিনের সংসদে না যাওয়ার একটা যদি চিন্তা বিরোধী দল করে থাকে, সেখানে তো অবশ্যই ভাববার বিষয়। প্লাস এই কাজটা বিরোধী দল করবে কিনা, তাদেরও তো জাতির কাছে একটা কমিটমেন্ট আছে। ইতিমধ্যে তারা ছায়া সরকার, ছায়া পার্লামেন্টের একটা আভা দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাচ্ছে যে গভর্নমেন্টের প্রতিটা কাজকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এবং এটাকে সমালোচনা করার, ছিদ্র অন্বেষণ করে যদি কোথাও গলতি বা অনিয়ম থেকে থাকে বা দুর্নীতির কোনো লেশ গন্ধ থেকে থাকে, আমরা তো সেটা তো তাদের অনুসন্ধানের মধ্যে দিয়ে, তো ছায়া মন্ত্রিসভার মধ্যে দিয়ে কিন্তু এটা আসবে। এবং পজিটিভলি এই কারণে আমি বলি, আপনি কিন্তু ছায়া জানেন মন্ত্রিসভা গঠিত হয়নি, না, তারা না, ঘোষণা ওরা করেনি। ওই ধরনের একটা কথা ওরা বলেছে। সুতরাং আমি বলেছে, কথাটা কিন্তু কেন বলেছি, না এটা কথা বললে যে কথা বলেছে, পরবর্তী স্টেপগুলো তাদের দায়িত্ব, এটা কিভাবে ভিজিবল করে জনগণকে এটাকে উপহার দিবে। সেখানে আপনি দেখেন হিসাব সংরক্ষণের যে একটা সংসদীয় কমিটি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর বাজেটকে উনি পুঙ্খানুপুঙ্খ দেখতে পারবে। এখানে বিরোধী দলের যে আমাদের সম্মানিত ডক্টর আবু তাহের, ওনাকে বানিয়েছে, মানে উনি যে দায়িত্ব নিয়েছে, এটা কিন্তু পজিটিভ না, রাজনীতির মধ্যে এটা কিন্তু অবশ্যই সরকারি দলের পক্ষ থেকে সদিচ্ছা দেখানো সদিচ্ছা হয়েছে, আছে, কিন্তু এবং বিরোধী ওইটাকে দল আমরা থেকে টেবিল চাপে বিরোধী এইখানে দল থেকে সব ক্ষেত্রে আপনারা বিরোধী দলের সদিচ্ছার এই নিদর্শন পাচ্ছেন কিনা? অবশ্যই আমরা সেটা পাচ্ছি। এখন গতকাল যেটা হয়েছে, এটা কিন্তু অনেক বিগ কোশ্চেন। এইটার সাথে বাংলাদেশের আগামী দিনের সংবিধান রাষ্ট্র পরিচালনা সংস্কার না সংবিধান সংশোধন, এখানে তো ব্যাপারটা, এখন বিরোধী দল কালকে যে কারণগুলো দেখিয়েছে, এই কারণগুলো আমরা ইতিমধ্যে আমরা আলোচনার মধ্যে দিয়ে সব কিছু আমরা কিন্তু জেনে গেছি। এখন বিরোধী দলের একভাবে চাওয়া পাওয়া, আর সরকারি দল যেহেতু আমাদের ২১৭ সদস্য, এটাকে আমি আমাদের মানে কি বলবো, এইটাই এই যে ২১৭ সদস্য বিশিষ্টের যে আমাদের একতরফা, আমাদের বলতে গেলে আমরা যে কোনো কিছু পাশ করতে পারি, এটাকে আমাদের অ্যাসেট বলবো না। এইটা আমাদের যেটা আমরা আছে, যে কোনো বিল পাস করতে পারি, কিন্তু এই ক্ষমতায় আমরা কিন্তু আগামী দিনে কোনো কিছু করতে মানে চাচ্ছি কোন না। সিদ্ধান্ত চাপিয়ে দিবেন না, চাপিয়ে দিতে চাচ্ছি না, বা আমাদের এত আমরা সংখ্যাগরিষ্ঠ, এইটাই আমাদের মত, আমরা এটা পারি না, তা না।
তাহলে কিন্তু বিরোধী দলকে আমরা কিন্তু কগনিজেন্সে রেখে রেখে আমরা সবগুলি করতো না। কিন্তু বিরোধী দল এই বিশেষ কমিটিতে যদি বিরোধী দল নাম নাই দেয় তাহলে কি হবে? না। একটা হতে পারে আপনারা একতরফা সিদ্ধান্ত নেবেন কমিটিতে, যেটা আমরা চাচ্ছি অথবা না। অথবা এই কার্যক্রমটাই স্থগিত থাকবে, অর্থাৎ সংবিধানের কোনো সংস্কার বা সংশোধন হলো না। না, আপনারা এটা কোন দিকে যাবেন? আমরা না, এটা যাওয়ার ব্যাপারটা এখনই ফাইনাল না। দেখুন গতকাল যেটা বলেছে আমাদের, যেটা আমাদের এই যে সংবিধান সংশোধনের যে কমিটি, সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছে, এক লাইন বা লাইন যদি দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবৈধ, এটি কোলাবোরেটর একটা রেজিলেশন যেটা শব্দটা আসছে, সেটা আপনার কখন সংবিধান সংশোধন করতে হবে, সেটা হলো আপনার সংবিধানের আলোকে, আইন যেটা আছে সেটা। তারপরে এখানে যেটা বলেছে যে সনদের যে 48টা প্রস্তাব যেভাবে সংবিধানের সম্পর্কিত যেভাবে উল্লেখ আছে, সেটাকে যদি আপনি দলটির নিজস্ব ভিন্নমতের ভিত্তিতে আমরা সংবিধান সংশোধনের পক্ষে, আরেকটা হলো সংবিধান সংস্কার হিসেবে যেটা দেখছে, এটা কিন্তু আলোচনার কিন্তু এখনো জায়গা আছে। কালকে 5 জন হয়তো বেরিয়েছে, এখন এইটা এরকম হতে পারে। আমি ডিটেলস যদি আমি বলতে যাই, সেটা যেহেতু আলোচনার এখানে এখন সুযোগ আছে বিরোধী দলের ক্ষেত্রে, আমি তো ওই কমিটির, আমি কোনো কোর কমিটির কোনো লোক না। আমি যতটুকু বুঝি এখনো আলোচনার মাধ্যমে এটা সুযোগ মানে আছে। সংসদের বাইরে যেও আলোচনা হতে পারে। হ্যাঁ, এইটা স্পষ্ট। আপনাকে যদি আমরা দেখেন এখানে কারা কারা আপনারা মানে ইনক্লুড হবে, এখানে কিন্তু আমাদের দল থেকে ষষ্ঠমতে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ যে তৈরি করেছেন, সেটার মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রশ্নে 48টা যে সাংবিধানিক সম্পর্কিত যে প্রস্তাবগুলো, এর মধ্যে যাদেরকে ইনক্লুড করার কথা বলছে, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, আপনাদের আইনজীবী, তারপরে সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন পেশাজীবী মানুষগুলো এবং জাতীয় সনদের স্বাক্ষরকারী অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করবে। তাহলে আপনি দেখেন, এটা তো হয়ে যায়নি। একটা প্রস্তাবনা দিয়েছে, কালকে তারা ওয়ার্কআউট করেছে। আমার মনে হয় বিরোধী দলকেও যৌক্তিক, আইনগত, সাংবিধানিক চিন্তার মধ্যে আসতে হবে। এবং আমার দলের যে একটা সেটা হলো একটু আপনার রিল্যাক্সের একটা জায়গা কিন্তু এখনো আছে। আমার মনে হয় না এইটা এখনই একটা ডেডলক হয়ে মানে গেছে। অনর অবস্থানে কেউ না, নেই, অনর অবস্থায় কেউ নেই। অত্যন্ত সরকারি দল নেই, এটা হচ্ছে সরকারি দল আপনাদের না, আমার বক্তব্য। তারেক রহমান নেই। আচ্ছা, বিরোধী দল আছেন কিনা এটা জানেন না, কিন্তু আপনারা আশা করেন যে তারা অনর আমরা অবস্থানে অবশ্যই আশা থাকবেন। করেন, গণতন্ত্রের জন্য সবার কিন্তু ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সবার আছে, এবং সবার জাতির কাছে গণতন্ত্রের জন্য, এই সার্বভৌম বাংলাদেশের জন্য, আগামী দিনে এই বাংলাদেশকে সুন্দর ফেসিস্টের বিরুদ্ধে গিয়ে আমাদের যে স্বপ্ন একসাথে চলার ঐক্যমতের সরকার, আমার মনে হয় এই চিন্তা আমরা তো অবশ্যই করছি, দায়িত্ব আমাদের বেশি সরকারি দল। আর বিরোধী দল শুধু মানবো না, না না এই শব্দ দিয়ে তো বিরোধী দল চলবে না। কিন্তু বিরোধী দলের একটা অভিযোগ যে এই সরকার বা সরকারি দল সেই আওয়ামী লীগের পথেই হাঁটছে, অর্থাৎ ফেসিস্টদের পথেই হাঁটছে। না, বা আপনার তো একটা ন্যারেটিভ কথা বলতে হবে। আপনি কি বলবেন? না, আজকে বিরোধী দল ওনারা যেটা বলছে মানছে না, বা এখনই যে খেতাবটা দিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের পথে হাঁটছে না, এটা সত্য নয়। আমি আমার তারেক রহমানকে, আমার এই দলের গণতন্ত্রের প্রতি ভালোবাসা, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যে পথটা, এই পথটা অনুসরণ করলে ম্যাডাম কিন্তু, আপনি দেখেন আমাদের যে ঐক্যমতের 31 দফা, আমরা মনে করি আমরা এককভাবে চলার, আমরা জানি সেই সুযোগটাই তো নাই। আপনি কি মনে করেন না, এই যে 5ই জুলাইয়ের পরে মানুষ সতর্ক হয়েছে, সচেতন হয়েছে। আজকে আমি যা কথা বলতেছি, আপনি সব কিন্তু ফাইল ফটো হিসেবে রেকর্ড থেকে যাবে। আজকে এই কথা থেকে যদি আমি সত্যের পথ থেকে যদি আমি কোনদিন সরে যাই, বা যেই সঠিক বয়ানটা আজকে আপনাকে দিলাম, এর থেকে যদি আমি একটা সেকেন্ড কোনো অন্যদিন কোনো প্রেক্ষাপটে যদি আমি ন্যারেটিভ তৈরি করি, আপনি কিন্তু আমাকে সোরাবে ছাড়বেন না। এই রতন, তুমি তো ওই জিনিসটা তো ওই দিনকে বললা, আজকে তোমার বোল পাল্টা তুমি অন্য কিছু বলতেছো না, কেন? সেই এই Sorry. জবাবদিহির মানসিকতা থাকলে তো গণতন্ত্র অবশ্যই সামনে এগোবে। কিন্তু গতকালই একজন সংসদ সদস্য বিরোধী দলের বললেন যে বিএনপি একদলীয় শাসন চাচ্ছে, এবং সেটি একটা যে প্রেক্ষাপটে বলছে সেটা হচ্ছে নারী সংসদ সদস্যদের বিশেষ দায়িত্ব দেওয়া নিয়ে। যেসব জায়গায় আহ, সরকারি দলের সংসদ সদস্যরা যে নির্বাচিত হতে পারেননি, সেই সব জায়গায় নারী সংসদ সদস্যদের বিশেষ দায়িত্ব দিয়েছে। বিশেষ দায়িত্বটা কি যে খুবই জরুরি? আচ্ছা, এইটাই যদি আপনি আমাকে ধরে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো, কিছুদিন আগে সংসদে দেখেছেন আমাদের একটা যে বরাদ্দ কমন ইন জেনারেল, সেটা হলো বাংলাদেশের 300 আসনের জন্য। সবাই এটা বিরোধী দল তো 20 কোটি টাকা করে দিয়েছে। এটা কিন্তু প্রস্তাব, এটা খোদ প্রধানমন্ত্রীর ইয়ে থেকে কিন্তু আমরা দেখেছি। তাহলে কি আপনি বলতে চান ওই প্রধানমন্ত্রীর কোনো কমিটমেন্টের চেয়ে গতকাল কে বলেছে আমি সেটা আমি জানি না, আপনার নামও বললেন না,
আমি ব্যক্তিগতভাবে আপনার এখানে টক শো নিয়ে একটা কথা বলতে পারি, বাট এটা কি দলের ডিসিশন না আমার ব্যক্তিগত চিন্তার ভাবনা? এখন আমি ওই কথাটা বলবো কিনা দলের ডিসিশনের বাইরে, সেটা আমার অভিরুচি, আমার রাজনৈতিক স্ট্যান্ড। নিশ্চয়ই আমি এমন কোনো কথা বলে জাতিকে বা দলের মধ্যে বিভাজন আমি আনবো না, বা বিরোধীদের সাথে ওই পরিমাণে আমি সম্পর্কের আমি নষ্ট করতে যাব না যেইটাতে আমাকে দল বলে নাই, যেটা দলের ডিসিশনের বাইরে। নিশ্চয়ই যদি পার্লামেন্টের মিটিং হতো, এই ধরনের কোনো সিদ্ধান্ত হচ্ছে তো হয়নি সৌরভ ভাই। তা আমি কোন প্রেক্ষাপটে বা কোন জায়গায় জেনে আমি এই কথা ডেলিভারি আমি জাতির কাছে বললাম, এটা তার কাছে আপনি ব্যাখ্যাটা চাবেন। বাট এই ধরনের কোনো ডিসিশন যেটা আপনি বললেন, এই ধরনের কোনো বৈষম্য বা এই ধরনের বিরোধী দলকে মেলাইন করে বা তাদের উন্নয়নের সুযোগ না দিয়ে মহিলা নেত্রীদের মাধ্যমে বা মহিলা আমাদের এমপিদের মাধ্যমে ওই এলাকায় এই ধরনের কোনো ডিসিশন আমার জানা নেই। বাট এটার বাস্তবতা কতটুকু আমি ডকুমেন্টারি আপনি বললেন সেটা আমার কাছে জানা। আচ্ছা, আহ, না আমরা আপনার এই প্রশ্নের জবাব পেলাম। একটা বিষয়, আপনি আপনি তো প্রথমেই সংসদে আপনি তৃণমূল থেকে রাজনীতি করে আসা মানুষ, ছাত্র জীবন থেকে, এবং ছাত্র জীবনে বেশ সুনামের সাথে রাজনীতি করেছেন। পরবর্তীকালে স্থানীয় পর্যায়েও নেতৃত্ব দিয়েছেন, আজকে সংসদে। আপনার কি মনে হয় এই যে আমি বাকি 350 জন সংসদ সদস্য বা সরাসরি ভোটে 300 জন সংসদ সদস্য, তারা সবাই নিজেদের দক্ষতা প্রমাণ করতে পেরেছে, তাদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে, বা তাদের যে প্রস্তুতি নেয়ার দরকার ছিল একজন সংসদ সদস্য হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে? সংসদ সদস্যের প্রধান কাজ আইনের প্রণেতা হিসাবে সবাই কি সেভাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছে? এবং আপনার দলেরও একাধিক কর্মশালা হয়েছে যাতে সংসদ সদস্যরা নিজেদের প্রস্তুত করে। আপনি সার্বিকভাবে কি মনে করেন যে বেশিরভাগ সদস্য নিজেকে প্রস্তুত করতে পেরেছেন না পারেননি? আমি গুণগত দৃশ্যমান যেই চেঞ্জগুলো আমি দেখতেছি, আমাদের যতগুলো কর্মশালা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক, কারণ আমি তো নতুন, আমি মায়ের পেট থেকে কিন্তু পড়েই তো কেউই মানে সব কিছু শিখে কিন্তু আব্দুল কাদের জিলানির মতো 14 পারা কোরআন মুখস্থ করে তো পৃথিবীতে আসেনি। আল্লাহ তাআলা মেধার ভিত্তিতেও তো তাকে ব্যতিক্রমী বা কাউকে স্পেশালিটি দিয়ে আল্লাহ পৃথিবীতে তৈরি করেন। এখন আমার ধরুন আমি প্রথমবার হয়েছি, আমার কাজটা কি? এখানে শুধু আমি প্রথম না, আজকে সংসদ দলের নেতা প্রধানমন্ত্রী অধিকাংশ সদস্য প্রথম, হ্যাঁ, বিরোধী দলীয় নেতাও প্রথম। তো এই যে আমরা নতুন হলাম, তা আমার কি? প্রথম হলে আমাকে শিখতে হবে। আমাকে শিখতে হবে। আমি শিখার মানসিকতায় নিজেকে কতটুকু এঙ্গেজ করলাম এবং এইটাকে কতটুকু গুরুত্ব দিয়ে আমি পার্লামেন্টকে নিজেকে এক্সপোজ করার জন্য আমি কতটুকু নিজেকে এখানে কিন্তু আমার কিন্তু দেখেন আমি ছাত্র রাজনীতি করে আসি বা মঞ্চে বক্তব্য দিয়ে আসি। ওইটা কিন্তু এক মানে প্ল্যাটফর্ম। টোটালি ডিফারেন্ট। এখানে আমাকে আইন মানতে হচ্ছে, বিধি মানতে হচ্ছে। বিধি মেনে আমি পার্লামেন্টের আমি ফ্লোর দিতে পারছি না। প্লাস এইখানে আমি এমন কথাই বলবো যেটা আমার সংবিধানে বিধিবদ্ধ এবং বিধি মোতাবেক আমাকে কথা বলতে হচ্ছে। আমি মঞ্চে কিন্তু গলা ফাটাইয়া এমন একটা কথা বললাম, এটা তো তোলপাড় হবে। বাট এইটাতে এক্সপাঞ্জ হবে না। এক্সপাঞ্জ হওয়া মানে কি? আমার কথাটা যখন যে আমি এক্সপাঞ্জ হয় তাহলে তো অপমানিত আমি হলাম। তার মানে আমাকে প্রতিটা ইঞ্চি আমাকে মেপে আমাকে কথা বলতে হচ্ছে। এটা একটা শিক্ষার ব্যাপার। যেমন মায়ের পেট থেকে কেউ আমরা শিখে আসি নাই। এখন আমাদের যে নতুন যারা, তারা কতটুকু শিখলাম বা শিখার মধ্যে আমি কতটুকু নিজেকে ব্যস্ত রাখলাম, না হালুয়া রুটি খাওয়ার জন্য আমার এলাকায় কি উন্নয়ন হচ্ছে ওর থেকে আমার 2 পয়সা খাইতে হবে, এটা আমি কেউ খাচ্ছে আমি আমার কাছে ওরকম কোনো ডকুমেন্টস নেই। বাট আমরা যেটা শুনেছি রাজনীতিবিদ এটা করে। সৌরভ ভাই, আপনি আমার পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ, আমার 3 আসন শহর সদর গজারিয়া, আপনারা তো অনুসন্ধানের রিপোর্ট আছে, আপনি যান। বিনীতভাবে আপনাকে বলছি, রাজনীতিবিদ মানে আমরা কে কোথায় কিভাবে করছি। এখন 350 জনের আমলনামা তো আমি হিসাব দিতে পারবো না, ওই জিম্মাদারি আমার না। আমি আমারটা করতে পারবো। প্রথম আমি সংশোধিত হলাম বা আমি কি চাচ্ছি আমার ব্যাপারে যদি আপনি কমিটমেন্ট চান, রতন আপনি এই পর্যায়ে যাবেন না, আমি ওইটা শুনলাম কিনা, আপনি এই খাবারটা খাবেন না, আমি এইটা শুনলাম কিনা, আমি তারেক রহমানের কথাগুলো যেইটার জন্য তারেক রহমান প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে, মানুষকে কমিটমেন্ট দিচ্ছে। আজকে আমরা 217 জন 200 এমন কিছু কথা বলছেন, আমাকে নিজেকে প্রস্তুত হতে বলছেন, আমাকে নিজেকে আত্মশুদ্ধ পবিত্র থাকতে বলতেছেন। সেই ক্ষেত্রে আমি আমার নেতার প্রধানমন্ত্রী কতটুকু আমি এই নির্দেশনটা মানলাম, সেটা আমার উত্তরটা আমি দিতে পারবো। যদি স্পেসিফিক আপনি আমাকে বলেন রতন আপনি কতটুকু কী করতেছেন, আমি শুধু এতটুকু বলি আমার পরিশ্রমের ক্ষেত্রে আমি 8 দিন 9 দিন আমি ইলেকশনের সুযোগ পেয়েছি, ওখানে আমার বিশাল প্রতিবন্ধকতা ছিল। ওইটা আসছি নির্বাচনের অভিজ্ঞতাটা। না, আমি যেটা বলতেছিলাম আমি নিজেকে প্রস্তুত করতে, আমি প্রতিনিয়ত আমি শিখতে চাচ্ছি। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা বলছে যে পার্লামেন্টে 1 মাস কথা বলবে না। কেন বলছে? তুমি আগে শিখো, দেন ইউ ট্রাই টু সে সামথিং। কয়েকজন সদস্যের ওই পার্লামেন্টের বক্তব্য উপস্থাপন
বিধি না মানা এবং কিছুটা হাস্যরসেরও পরিবেশ তৈরি করেছে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা। আপনাদের দলের যে কর্মশালা হলো বা দলের ভিতরে যে বৈঠক, সেখানে কি এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে? জি, অবশ্যই সেটা সতর্ক হয়েছে। যেটা আমার দলের স্ট্যান্ড না, যেটা আমার দলের নীতির মধ্যে নেই, আপনারা কোথায় এই কথাটা পেলেন? এবং ওইখানে যখন তারা, যেমন আমি একটা কথা বলি, স্বাস্থ্যমন্ত্রী একটা প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। উনি কথা বলেছেন ওনার নিজস্ব বিবেক দিয়ে জাতির কাছে একটা মেসেজ দিছে। আমি একজন মন্ত্রী বা ওনার উপস্থিতি, প্রধানমন্ত্রীর উপস্থিতি সে ওইটাকে টেনে এনে মানে তাকে একটা তৈলমর্দনের জন্য আরেকটা দাব দিচ্ছিলেন। স্পষ্ট আমার প্রধানমন্ত্রী বলছেন, আপনি ওই প্রসঙ্গে যাবেনই না। তার মানে এটা কি? প্রধানমন্ত্রী যেটা বলছে এটা জাতির জন্য একটা মেসেজ। বাট ওই মেসেজটা দিয়ে আপনি আমাকে তেলমর্দন করবেন আর ওইটাতে উনি খুশি হবে, ওইটা তারেক রহমান না। এইটাই হলো ব্যতিক্রম। জাতীয় সংসদের প্রথম কাজ তো আইন প্রণয়ন, দ্বিতীয় কাজ হচ্ছে নির্বাহী বিভাগের জবাবদিহি আদায় করা, এবং নির্বাহী বিভাগের জবাবদিহি আদায় করার খোলা অধিবেশনে মানে পূর্ণাঙ্গ অধিবেশনে যতটা না সম্ভব তার চেয়ে বেশি কার্যকর হয় সংসদীয় কমিটির মাধ্যমে। মন্ত্রণালয় ভিত্তিক সংসদীয় কমিটি, আপনাকে অভিনন্দন জানাই যে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিত্তিক কমিটির সদস্য হয়েছেন। ধন্যবাদ কিন্তু আপনাকে। এখনও বেশিরভাগ মন্ত্রণালয় ভিত্তিক স্থায়ী কমিটি গঠিত হয়নি। এটাকে কি অপূর্ণতা মনে করেন বা দুর্বলতা? না, অপূর্ণতা না। অ্যাকচুয়ালি হলো কি আমাদের সবকিছুই মধ্যে কিন্তু আমাদের একটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিসে ছিলাম না। আপনি দেখেন ১ম আমাদের মাইক ঠিক ছিল না, ইন হাউস। তারপর ওইখানে আমাদের চেয়ারগুলো শব্দ হয়। ওইটা নিয়েও কিন্তু সংসদে আমাদের মানে জনালউদ্দিন ফারুক কথা বলেছেন, সাইজ নিয়ে কথা বলেছেন, নিয়ে কথা বলেছেন। কালকে তার দেখলাম পানি পড়া নিয়েও হ্যাঁ, কথা আপনি হচ্ছে যে দেখেন সংসদের মতো জায়গায় এরকম একটা সুবিশাল অট্টালিকা বা এটাকে জানেন তো কত বড় এটা পাকিস্তানের মধ্যে হয়েছে। ওখানে মসজিদে যেতে ৩ টা বালতি সামনে। কেন? ওই চুয়োয়, চুয়োয় পানি পড়তেছে। ওই পানিগুলা যেন ফ্লোয়ে পড়ে মানে স্প্রেড না হয় আবার যেন কেউ স্লিপ খেলে না পড়ে যায়। এবং ওইখানে কালকে বলেছেন আমাদের মানে চিফ হুইপ যে এটা অচিরে এটার সমাধানটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সবকিছুতে মধ্যে এবং আপনারা জানেন না, এই কমিটি ৫ই কমিটি অগস্ট নিয়ে কথা হচ্ছে। কমিটি নিয়ে আমি যেটা বলতেছিলাম। কমিটির গতকালে কিন্তু ৫টা বা ৬টা অলরেডি কিন্তু সংসদীয় কমিটি হয়েছে। এর আগে ৩টা হয়েছে। আমার মনে হয় অতি দ্রুত এটা হবে। দীর্ঘদিনে তারপরে এটার মধ্যে একটা মেইন সমস্যাটা আমার মনে হচ্ছে যেহেতু বিরোধী দলের মধ্য থেকে এখানে আপনাদের সভাপতি নিয়োগ করা হবে, তাদেরও তো একটা রাজি খুশির ব্যাপার আছে। সার্বিকভাবে এটা মানে একটা চলমান প্রক্রিয়া এবং এটা দ্রুততার সহিত মনে হয় এটা কমপ্লিট করতে হবে। এটাই তো মানে আমি যতটুকু জানি এটা মানে চলমান এবং এটা খুব সিরিয়াসলি এটা খুব মানে দেখভাল করছে। আপনি বলছিলেন যে এই হিসাব সরকারি হিসাব কমিটির জি, মতো গুরুত্বপূর্ণ কমিটিতে সভাপতি উপনেতা পদে বিরোধী দলের। বিরোধী দলের বিরোধী দলের থেকে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র বা আইন যে বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ, যে প্রতিদিনের সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিরও সভাপতি পদে বিরোধী দল থেকে আসতে পারতেন, যদিও আপনারা ওটা আমি ডিটেইলসটা আমি জানি না। তারপর ওটা প্রস্তাব দিয়েছে কিনা বা প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছে কিনা সেটা আমি জানি না। বাট যাকে দিয়েছেন আপনারা ওনাকে নামটা জানেন, জয়নুল আবেদিন অ্যাডভোকেট। এখানে তো আইনের তো ব্যাপার আছে। ওইখানে আইনগতভাবে হয়তো ওনাকে বিজ্ঞতার জন্য এখানে দেয়া হয়েছে। আর এটাকে বিরোধী দলকে প্রপোজ করেছে কিনা ওইটা আমার জানা নেই। তারপরে আপনি দেখেন এই মন্ত্রণালয়ে যতজনকে পরবর্তীতে যাদেরকে দেয়া হয়েছে, আপনি নামগুলি নিশ্চয়ই দেখেছেন। সবাই আমরা কিন্তু ইয়াং। তা আমার মনে হয় যে আমাদেরকে ওইভাবে বিল্ড আপ করে মানে আমাদের এখানে তো অনেক কিছু শিখার আছে। তা আমরা তো ১ম এ বলেছি আমরা নতুন এখানে। নতুন আমার চিন্তা হলো আপনারা এটা খেয়াল করবেন যে এই লোকটাকে এই দায়িত্বটা দিলাম। তো সে তো এই দায়িত্বটা ছিল না। ফার্স্ট নতুন দেওয়ার পরে সে অনেস্টলি এফিশিয়েন্টলি এই কাজটা করতে পারছে কিনা এই মনিটরটা থাকুক। আমাকে বানালেন আপনি এই অফিসে আপনার ধরেন একজন পিয়ন করে রাখলেন চা বানাবার জন্য। ১ মাস ২ মাস সময় দিলেন। ৩ মাসের মধ্যে দেখলেন সে চাই বানাইতে পারে না। নিশ্চয়ই তাকে রিমুভ করে দিবেন। আচ্ছা, তা আমি মনে করি ওই জায়গা থেকে আমাকে রিমুভ করে দেন। আপনি যদি আমি কাজ না করতে আপনি পারি। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছিলেন যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে, তিনি কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন, এটা একটা আলোচনার বিষয়। এই প্রেক্ষাপটে জানতে চাই যে সরকারের মেয়াদ তো ৫ মাস পূরণ হতে যাচ্ছে, ১৭ই
18 17 ফেব্রুয়ারি সরকার হ্যাঁ, গঠিত it will be 5 হয়েছে, months। মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখন এই 5 মাসের সরকারের মন্ত্রিসভার যে মন্ত্রী যারা হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, তাদের পারফরমেন্স বা তাদের কার্যক্রম সম্পর্কে নানা রকম ইতিনীতি ২ ধরনেরই আলোচনা আছে। আপনি কি মনে করেন মন্ত্রিসভার পুনর্গঠনের নিয়ে যে বাজারে যে কথাবার্তা আছে রাজনৈতিক পরিসরে, আর তার ভিত্তি আছে, অথবা এটি যেভাবে মন্ত্রিসভা আছে সেভাবেই থাকবে? না, এটা তো তারেক রহমান বলেছেন, যিনি প্রধানমন্ত্রী, উনি বলেছেন যে আমি তো সবাই এই পার্লামেন্টে, আপনি জানেন কতজন আমরা নতুন এসেছি, তাদের থেকে উনি যাদেরকে যোগ্য মনে করেছেন সুযোগ দিয়ে উনি দেখবেন ওনার পারলো কিনা। ইতিমধ্যে তো একজনকে তো আপনি দেখেছেন যে আমাদের ওই মুন্নি দেওয়ান, পার্বত্য চট্টগ্রামের যে মন্ত্রী, ওনাকে তো যে কোনো কারণেই হোক এটা বাদ দেওয়া হোক বা উনি পদত্যাগ করা হোক, নিশ্চয়ই ওইখানে কোনো তো কোনো সমস্যা মানে তৈরি হয়েছে? ডেফিসিট আছে। ওইখানে যেটা ঘাটতি নিশ্চয়ই উনি দেখেছেন বা ওনাকে দিয়ে হচ্ছে না, পারফর্ম করতে পারতেছে না। তো ওই যে জায়গাটা আমি মনে করি যাদেরকে দায়িত্ব দিয়েছে এটা সাংবাদন্য ঘাট না, এই চেয়ারটা আমার পার্মানেন্ট ট্র্যাক। বুঝতে হবে আজকে আমাকে মন্ত্রী, আমি একটা রাজনীতিবিদ হিসাবে একজন পার্লামেন্টের মেম্বার, কিন্তু এটা আমার উপর আমার দলের যে প্রাপ্তি এবং আমার ব্যক্তিগতভাবে যে অর্জন, সেটা কিন্তু একটা পার্লামেন্টের মেম্বার হওয়াটাই কিন্তু যথেষ্ট। তারপরে যে জিনিসটা নিয়োগ মন্ত্রী হওয়ার যে ব্যাপারটা আপনি বলছেন, এটা হলো যে আমাকে দিয়ে এই রাষ্ট্রের কতটুকু সার্ভ হবে। প্রথম হলে কিন্তু আমি দলীয় একটা ইয়ে নিয়ে বদান্যতা নিয়ে আমি প্রথম এমপি হলাম, তারপরে কিন্তু আমাকে রাষ্ট্রের দায়িত্ব যখন আমাকে মনে করবে আমি যোগ্য, তখনই কিন্তু মন্ত্রিত্বের প্রশ্নটা আসে। যে কাউকে দিতে পারে মনে করেছেন, বাট এই মনে করার মধ্যে তো ভুল ধারণা হতে পারে। আমি আপনাকে বিশ্বাস করে ভালোবাসলাম, 3 মাস পরে আপনার সাথে আমার সংসারটা টিকলো না, সুতরাং এখানে বিশ্বাসের ব্যাপার। এখন আপনার সাথে আমার সংসারটা টিকবে কিনা, আপনার ভালোবাসা আমি রিটার্ন পাচ্ছি কিনা, ওই রিটার্নের উপর নিশ্চয়ই পরবর্তীতে হবে। এটা কোনো সাংবাদানো ঘাট না। এখন প্রধানমন্ত্রী এই চেয়ারটা আমি একটুকু বলি ভাইয়া, এই চেয়ারটা আমাকে মন্ত্রী বানালো, বাট আমার কাজের কারণে যদি, আমার অদক্ষতা বা আমার কোনো যোগ্যতার অভাবের কারণে যদি, যার তারেক রহমান চাইছে এই চেয়ারটা চলে গেলে আমি যে পরবর্তীতে আবার ফিরে এমপি হব, সুতরাং আমাকে ওইটাকে খেয়াল রাখতে হবে। আপনি বলছিলেন যে সংসদে একটা সম্প্রীতির পরিবেশ, আবহাওয়া আছে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে। এর মধ্যে গতকালই এই ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, বর্তমান সংসদ, বর্তমান সংবিধান থাকলে, অর্থাৎ বর্তমান সংবিধানের উপর সরকারি দল জোর দিচ্ছেন, তাহলে 2026-এর নির্বাচনও নেই, সরকারি দলও নেই, বিরোধী দলও নেই। এক ধরনের চূড়ান্ত কথা এটি। রাজনীতিতে এই ধরনের কথা তো চূড়ান্ত কথা হবে না, কারণ এটার সাথে সবারই অস্তিত্বের প্রশ্ন। এটা আপনাকে একটা বলতে পারেন সরকারি দলকে উনি একটা এমন বার্তা দিচ্ছেন, ওয়ান কাইন্ড অফ মেসেজ, তুমিও নেই আমিও নেই, কেমন মজা হবে। এখন এখন যদি আমি বলি ওই, তাহলে বুঝতে হবে তুমি আমার যদি মজাটা কারা নিবে, মজা ওই ফেসিস্টরা নিবে। এবং আমি যে সংবিধান লঙ্ঘন করলাম, এটা ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে সবাই এই পাপে দণ্ডিত হবে। আপনি যদি ওনার কথা দিয়েছে সরকারকে সতর্ক করে সতর্ক, তাহলে আপনি কি নিজে তো সতর্কিত, নিজেও সতর্ক। হ্যাঁ না, তাহলে বলি কি, আপনি শুনেন ওনাদের চেহারা কি, ওনারা দেখে নাই যে ওনাদের একটা অনৈতিক মানে বিচারের নামে এখানে যে কি হয়েছে সেটা দেখেছে। ওনাদের লাশের উপর ফেসিস্ট সরকার ঝাড়ুদা পিটাইছে, কবরস্থানে গিয়ে জ্বালাই দিছে। তো ওই চিন্তাটা যে আমি যদি আপনি আমাকে এইটাকে যদি থ্রেট দেন বা এইটাকে যদি আপনাকে ভাবনা করতে বলেন, আপনারও ভাবতে হবে আপনি কোন জায়গা থেকে আসছেন। যখন এই জন্য আমি সবসময় কথা বলি, আমি আজকে ক্ষতিগ্রস্ত হব, কালকে আপনি হবেন, সুতরাং আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন আগে আপনি ওই পথে যাবেন কিনা। তার মানে আওয়ামী জুজুর ভয়ে দেখিয়ে কিন্তু ঐক্য তৈরি হবে, হতেই পারে। আপনি আপনি আজকে একটা বাড়িতে আপনার সাথে বড় ভাই, আপনি তো কথা বলতে পারি। ধরুন আমার বাড়িতে আগুন লাগলো, আপনি আমার প্রতিবেশী, আপনার সাথে আমার প্রচণ্ড বৈরিতা হয়তো দেখলে একটা মুরগি আপনার বাড়ি উড়াল দিয়ে গেছে, ওইখানে গিয়ে ওইটা দিয়ে মারা হয়েছে, এইরকম সম্পর্ক খাতিরে। বাট ওইটাতে আগুন লাগার পর যখন আপনি দেখেন আগুন কিন্তু কাউকে সেভ করে না, পরবর্তীতে কিন্তু আগুনের লুক্কাটা কিন্তু আপনার বাসায় অ্যাটাক হতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনি নিজে, আগুন তো দেশের ভেতরে, তখন আপনি নিজে ফায়ার সার্ভিসকে ফোন করে বলবেন যে ভাইয়া
বাপরে বাপ, আগে ওটা থামাও, নাহলে তো আমি 2 দিন পর আমি কিন্তু আগুন, বশীভূত হব। আপনার যে আগুন বলছেন, আগুন তো দেশেই নাই, তাহলে আপনার ভয় পাচ্ছেন না কেন? না, কেন আগুন দেশে নাই? ও দিয়াশলার কাঠিটা ওইখান থেকে জ্বালালে এই দেশে আগুন লাগতেই পারে। তার মানে আমরা ওইটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আবার একটা অবহেলা করে ওই শুনেন, যারা একটা কথা আছে, 1 মণ দুধের মধ্যে একটা চনা দেওয়া, দুধটা পুরো সামগ্রিক আমার যে দুধের ইয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ক্ষতির কারণ যে কেউ হইতে পারে। আপনি দেখেন ছোট্ট আমার শরীরটা, মানব দেহ, একটা বিস্ফোরা থেকে গ্যাংগ্রিন হয়ে যায়, কাটতে হয়। আমি মনে করি ওইটা যে একটা গ্যাংগ্রিন, এটা পাশে রয়ে গেছে। এখন আমার বিরোধী দলের যিনি বলেছেন, আমি ওনাকে, নিশ্চয়ই দায়িত্বশীল মানুষ, ওনার কথা এবং কাজের যে পরিণতিটা, এটা যদি সমন্বয় করেন, এবং আমরা কোথা থেকে আসলাম, এখন কোন অবস্থাতে আছি, এবং ভবিষ্যতে আমাদের অনৈক্যের সুযোগে যেই শক্তিটা আমাকে আপনাকে সবাইকে ধ্বংস করে দিতে পারে, আবার শুলে চড়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করে আমাকে জেলখানা পাঠাইতে পারে, সেটা আমিও বলতেছি না যে এই কথা দেখে ওনাদেরকে আমি ভয় দেখাচ্ছি, আমি ওইটাও বলছি না। যা বলেন ভেবে চিন্তা বলেন। আমরাও তো 217 সিটের যখন আমরা সিটটা পাইছি, আমাদের তো একটা জনভিত্তি আছে। আমরা বলি না যে আমাদের কথাগুলো আপনারা সব মেনে নেন, বাট রাজপথের বা ওই যে সংবিধানের যে ভুল হয়েছে, সংবিধানের, হ্যাঁ, আজকে যদি ওইটা হলে কি হয়েছে, আপনি বলবেন যে ওইটা তো হাসিনার সুরের সাথে তো আপনার সুরটা মিলে যাচ্ছে, যে আমি এখনো পদত্যাগ করি নাই, আমি আবার দেশে আসছি। তো এই সুরটাকে আপনি যদি লেজ লাগাই দিয়ে আর এটা যদি বাড়তে দেন, বা এটাকে যদি মোটা তাজা করার জন্য যদি আপনি থ্রেটটাই দিতে থাকেন, এটা তো আপনাকে 2 দিন পরে আপনাকে ধ্বংসন করবে। আহ, সরকার তো সরকার যে নির্বাচনী ইস্তেহার, তার মধ্যে অনেক জনবান্ধব কর্মসূচি আছে, দেশের উন্নয়নের কথা আছে, বেকারত্ব মোচনের কথা আছে, বেকারদের চাকরি দেওয়ার কথা আছে। প্রথমত হচ্ছে সেই পরিবেশ তৈরি তৈরিতে কত সময় লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে দল কতটা প্রস্তুত। বিএনপির বিভিন্ন সময় নির্বাচনের আগে থেকেই বিএনপির মধ্যে এক ধরনের অন্তদলীয় কোন্দল, নির্বাচনের পর কি সেটা কমেছে? এবং এই প্রসঙ্গে আপনার নিজের এলাকার কথাও জানতে চাইব। অনেকেরই অভিযোগ যে এবারে নির্বাচনে কোটি কোটি টাকা খেলা হয়েছে, কিন্তু আপনার এলাকার অভিজ্ঞতা কি, এবং সেখানে দলীয় শৃঙ্খলা কতটা ছিল? দুঃখজনকভাবে আমাকে বলতে হচ্ছে, যেটা বাস্তব। আমার ধানের শীষ প্রতীক আমাকে দেওয়ার পরে আমার দল থেকেই একটা বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিলেন। আমি আমার প্রশ্নটাই বলি, আমার কোনো টাকা নেই, এটা মুন্সিগঞ্জের 5,10,000 ভোটার সেটা জেনেছে। জানার পরে কিন্তু তারা আমার কাছে কখনো কোনো কিছু সরাসরি টাকা, বা আমি তাদেরকে 1 কাপ চা খাওয়াবো, আমি তাদেরকে খিচুড়ি খাওয়াবো, আমার এক ডেক করে দিন খিচুড়ি খাওয়াইতে হয় নাই, একটা চায়ের কোনো প্রভিশন ছিল না। আমার ওয়াইফ, আমরা 2 রুমের বাসা নিয়ে, আমার শহরে কোনো বাসা ছিল না। আমি এইভাবে কিন্তু একটা নির্বাচনের বৈতরণী মানুষের ভালোবাসা শিখতে হইয়া, মানুষ আমাকে এখানে ভোটের রাজনীতিতে আমাকে সফল কাম করেছে। বেগম খালেদা তারেক রহমানের মানে প্রতীক নিয়ে আমি এটা করেছি। আমার বিরুদ্ধে অনেক তারা হুঙ্কার, অনেক টাকার প্রশ্ন এখানে আসছে। সেটা আমি জানি, বাট আমি এটা বলতে চাই না। আল্লাহ আমাকে সম্মানের সহিত আমাকে মানে পবিত্র আমানত জনগণের হিসেবে আমাকে ভালোবাসাই আপনি দিয়েছে। এখন আমার ভালোবাসাই আমার কথা, ভালোবাসা মানুষ দেখিয়েছে। যেই বিশ্বাসের উপর আমাকে সুযোগ দিয়েছে পার্লামেন্টের মেম্বার হওয়ার, জনপ্রতিনিধি হওয়ার, আমি সেটাকে আমানত করব, সেটা আমার জিম্মাদারি, এবং ওইটাকে আমার রিটার্ন দেওয়ার জন্য আমার যা যা করা দরকার আমি সেটাই করব। আমি সবার কথা, আমি জানতেই চাই, বা আমি সবাই এইটাই বিশ্বাস করি যে সবাই তারেক রহমানের নির্দেশনাটা, বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে যেটা চান, জনপ্রতিনিধি হয়ে আমি মানুষের উন্নয়ন করি, এমন কিছু না করি যেটা ভবিষ্যতে আমার তারেক রহমান ছোট হয়, বেগম খালেদা জিয়া ছোট হয়, আমি মানুষের কাছে আমি ছোট হই। মানে যে সোজা কথা বলে, চুরি ছেঁচড়ামি দুর্নীতি কোনো পার্লামেন্টের মেম্বার মানে করুক, 5 বছর পরে আমার আমল নামে এমন কিছু জমা হোক, ওই কাজটা সৌরভ ভাই আমি করবো না। এটা আমি বিনীতভাবে, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে আমি অতটুকু অনুসন্ধানী, আপনাদের মনোভাব নিয়ে আমাকে আপনারা খেয়াল রাখুন। আমাকে আপনারা আরও মানে সচেতন, সজাগ রাখার জন্য আপনাদের যা যা করা দরকার, আপনাদের লেখনী, আপনাদের ইনফরমেশান, আপনারা ওইভাবেকে সমাজটাকে সচেতন করেন। ধরুন আমি এই কথাটা বললাম, নিশ্চয়ই আমার ভিতরে এই ধরনের একটা সততার মনোভাব, প্রত্যয়ী মনোভাব নিয়ে কিন্তু আমি এই কথাটা বলছি। আমি জানি সবাই আমার চেয়ে আরও ভালো হোক, এবং এইভাবে আমার জাতীয়তাবাদী দলকে
সমৃদ্ধ করুক এবং আলোকিত বাংলাদেশের জন্য আমি আমার জায়গা থেকে যেরকম আমি দলকে আমি মানে দলকে আমি যোগান দিয়ে যাব, অ্যাসিস্ট করে যাব, এবং আমাকে নিয়ে যেন বাংলাদেশের মানুষ এইভাবে যেন আমাকে নিয়ে চিন্তা করে। দল, জাতীয় দল, বেগম খালেদা এবং তারেক জিয়ার মানুষগুলো, প্রতিনিধিগুলো এই ধরনের মানুষ হয়। আমি বলি না আমি সর্বোচ্চ ভালো, কিন্তু আমি ধরেন যে পরশুদিন আপনার জমিদিন সরকার মারা গিয়েছেন, পার্লামেন্টে ওনার জন্য দোয়া চেয়েছে। তো আপনাদের দোয়া আপনারা দেখেছেন, আমি ওইখানে আমাকে দিয়ে আল্লাহ তাআলা দোয়া করাইছেন, হাত পাঠাইছেন। তো আমার মুখ দিয়ে আমি যা বললাম, আমার এলেমটা আছে কিনা, আমার ভিতরে আমি প্র্যাকটিসিং মুসলমান হিসেবে আমি এটা চর্চা করি কিনা, আমি বললাম, আমার সবাই আমিন বলল না, আমি কার পিছনে বললাম? এখানে অনেক আলেম ওলামা দাড়ি পাকা মানুষগুলো আছে, আমি যা বললাম এটা রেকর্ডেড জিনিস। সারা বাংলাদেশের আলেম ওলামারা এটা নিয়ে কথা বলেছে যে আমি তো কোনো মাদ্রাসার বা অন্য কোনো আমার ইসলামের কোনো স্কলার আমি না। আমাকে ধরুন মামুনুল হক আমাকে একটা টেক্সট পাঠিয়েছে, আমি টেক্সটটা আপনাকে শোনাইতে পারি, উনি যেটা বলছেন। তো আমি এইভাবে নিজেকে আমি পিউরিফাই করে, এবং আমি এমন কাজ করতে চাচ্ছি মানুষ আমাকে খারাপ না বলে। বাংলাদেশের রাজনীতিতে এই আত্মশুদ্ধিকরণ খুবই জরুরি, এবং আপনি যে মনোভাব ব্যক্ত করেছেন, আমরা আশা করব যে জাতীয় সংসদের 350 জন সংসদ সদস্যই সেই মনোভাব পোষণ করবেন এবং জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে তারা সক্রিয় হবেন, সজাগ থাকবেন, এবং দেশের সবার আগে দেশ যে স্লোগান আপনাদের দলের, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে মানুষের জনগণ, সেই অভিযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাবে। এই আমি আহ, আমি 30 সেকেন্ড, জি, সেটা হলো আমি কিন্তু কোনো এক্সাম্পল না, বাট আমি নিজেকে যেভাবে এই পর্যন্ত প্রতিষ্ঠিত করেছি এবং নিজেকে আমি ভবিষ্যতে যেভাবে আমি মানে চলমান রাখবো, আমি আমার প্রতিশ্রুতিটা বললাম। আর আমার থেকে আমি মনে করি 349 জন আমার থেকে ভালো। যাক, আমরা আমরা পুরো সংসদের কাছেই যে জনগণের প্রত্যাশা, সেই প্রত্যাশার সংসদ পূরণ করবে আশা করি। চর্চাকে সময় দেওয়ার জন্যে কামরুজ্জামান রতন, মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি কৃতজ্ঞ থাকবো।